সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা আলোর প্রতিফলনের সৃজনশীল নিয়ে আলাপ করব এবং আলোর প্রতিফলনটাকে ভালো মতন পড়ার জন্য এবং এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলোর উপর ভিত্তি করে আর যেই প্রবলেমগুলো জীবিত আছে সেগুলোকে শুট আউট করার চেষ্টা করব আজকের এই ক্লাসটাতে। আমি কিছু সৃজনশীলের ছবি তোমাদেরকে দিয়েছিলাম এই যাবৎকালে যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এটার উপর বেস করে, এবং আমি তোমাদের কমেন্টস এবং প্রবলেমসগুলো কোথায় হয় এই ধরনের একটা মানে ফিডব্যাক আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। আমি সেই জায়গাতে নক করার চেষ্টা করব আজকের ক্লাসে। তো মূল কথা হচ্ছে যে আমরা যখন একটা অধ্যায় পড়ি দেখা গেছে যে আমরা যতটুকু জানতাম তার চাইতেও দেখা যায় একটু ডিফারেন্ট ওয়েতে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সেটা কখন আমরা টের পাই? যখন আমরা টেস্ট পেপারে হাত দিই এবং দেখি যে এক এক স্কুলে এক একভাবে এক এক প্রশ্নকে উপস্থাপন করা হয়েছে। তো যখন এই কাজটা করা হয় তখন আমরা আমাদের প্র্যাকটিসের মাত্রাটা বাড়াই দিই, এবং প্র্যাকটিসের মাত্রা বাড়ালে যেটা হবে আমাদের পক্ষে এই বোঝাটা সহজ হবে যে কেমন করে আমরা এটাকে সমাধান করতে চাই। সো আমি যেটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আজকে তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে একটু জানাবে তোমাদের প্রবলেমটা কি। যদিও অলরেডি তোমরা জানাইছো আমাকে, আমি প্রত্যেকটা বার এই আলোর প্রতিফলন বোঝানোর সময় যেই কথাটা বলি যে এই অধ্যায়ে মূল যে জিনিসটা সেটা হচ্ছে চিত্র, আরেকটা হচ্ছে সূত্র। এই চিত্র আর সূত্রটা যখন আমরা বুঝতে পারবো তখন এই অধ্যায়টা আমাদের জন্য বোঝা সহজ হবে। এবং আমি যথেষ্ট পরিমাণ স্টুডেন্টের কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পাইছি সেখানে অনেকেই বলছে যে স্যার এই যে বিবর্ধন যে এই এর মান একবার দেখা যায় যে প্লাস হয়, একবার মাইনাস হয়, আবার দেখা যায় যে এর মধ্যে যে মডুলাস আছে এই মডুলাস কখন ব্যবহার করব, কেন মডুলাস ব্যবহার করব, এটা দিয়ে ব্যাখ্যাটা কি। আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে এটা ব্যাখ্যাও করছি। আমি জানি না যে কেন এই ম্যাগনিফিকেশন বা এই বিবর্ধন বোঝার ক্ষেত্রে তোমাদের প্রবলেম হচ্ছে। এই অধ্যায়টার খুবই সহজ এবং অনেকেই তোমরা যারা জানো যে এই অধ্যায়টাতে তোমাদের অনেকের প্রবলেম নাই। কেন নাই? কারণ দুইটা কারণে। এক হচ্ছে তোমরা চিত্রটা আঁকাইতে পারো। এখন চিত্র আঁকাইতে গিয়ে স্টুডেন্টের ভিতরে প্রবলেম হয়ে যায় যে স্যার চিত্র তো মিলাইতে পারি না। অনেকে ড্র করতে গিয়ে মাঝখানের বিন্দুটাকে খুঁজে পায় না। আবার অনেকে সুন্দর করে ড্র করতে গিয়ে দেখে যে স্যার মিলে না। আমি সমান্তরাল ঠিকই দেই, দেওয়ার পরে যখন টান দিই এফ দিয়ে আসে, আবার এফ দিয়ে দিলে সমান্তরাল হয় কিন্তু মিলে না। এই যে যাদের সমস্যা হচ্ছে মিলে না, তোমরা একটু ভাবো। কারণ আমি তো তোমাকে ওই যে বাচ্চাদের মতো, যে বাচ্চারা যখন হাতে লেখা শুরু করে না যে এ বি সি, তখন বাচ্চাকে হাতে ধরে কিন্তু শেখায়। এইটা তো আসলে এই মুহূর্তে আমি করতে পারছি না। তো যেহেতু পারছি না, তুমি একাই যথেষ্ট, জিনিসটাকে কেপেবল তুমি একাই যেটাকে সর্ট আউট করার। এখন গল্পটা হচ্ছে যে আহমেদ শাহিব তাইফ এরর মিনস হোয়াট ইন টার্মস অফ কোন ক্ষেত্রে এরর। সুতরাং হ্যাঁ, আমি সমতল দর্পণের বিম্বটা করা দিচ্ছি, 1 মিনিট। তোমাদের যাদের কাছে মনে হয় আমি সমতল দর্পণটা করা দিচ্ছি, তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমরা কি তোমাদের বইয়ের মধ্যে 221 নম্বর পৃষ্ঠাটা দেখছো? এই 221 নম্বর পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা একটু খেয়াল করো এবং এখানে একটু ভাবো যে এই চিত্রটা যদি পরীক্ষায় আসে বা তোমাকে যদি বলে যে সমতল দর্পণের সৃষ্ট বিম্ব কেমন হবে, এটা কিন্তু কোনো বিন্দু না, এটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। আমি তোমাদের কাছ থেকে একটু রিকোয়েস্ট করছি, আমি একটু লম্বা সময় পড়ানোর চেষ্টা করবো আজকে। তোমরা একটু দেখো, যখনই আমি বিম্ব কথাটা বলছি তখন আমার মাথায় 2টা শব্দ আসবে। একটু আমার সাথে তোমরা একমত শান্তিমতো পড়ো। তোমাদের যত প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করে ফেলতে পারবো আমার মনে হয়। তো বিম্ব এক হচ্ছে সদ হচ্ছে, আরেক হচ্ছে অসদ হচ্ছে। তুমি এটা সেই ছোটবেলা থেকে পড়ছো যে সদ মানে হচ্ছে বাস্তব বিম্ব, দ্যাট ইজ রিয়েল ইমেজ, মানলাম। আর অসৎ মানে হচ্ছে অবাস্তব বিম্ব, এইটার মানে হচ্ছে ভার্চুয়াল।
এখন গল্পটা হচ্ছে স্যার আমি কেমন করে বুঝবো কোনটা রিয়েল আর কোনটা ভার্চুয়াল। তুমি নিশ্চিতভাবে একটা কথা মনে রাখবা যে যখনই তুমি দেখবা যে প্রতিফলিত রশ্মি দুইটা মিলেছে, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি দুইটা মিলে গেছে, মিলিত হয়েছে, ছেদ করেছে এবং ছেদবিন্দুতে একটা বিম্ব তৈরি হবে, সেই বিম্বটা বাস্তব বিম্ব, রিয়েল ইমেজ। আর যেই ইমেজটা হবে মানে মনে হবে, মানে মনে হচ্ছে যেন এখান থেকে আসছে, সেই ইমেজটা হচ্ছে অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ তোমরা যারা যুক্ত হয়েছ, তোমরা দয়া করে এই অধ্যায়টা আজকে আমি পুরাপুরি শেষ করব এবং তোমরা ইয়ামিন চৌধুরী তুমি আমাকে একটা সমতল দর্পণের ম্যাথ দেখাও। কোথায় সমতল দর্পণের কি ম্যাথ আছে এসএসসি লেভেলে, একটু আমাকে দেখাও। আচ্ছা, হ্যাঁ প্লাবন তালুকদার, ফোকাস বিন্দু, মেরু, এই ব্যাসার্ধ এগুলোর অবশ্যই বাস্তবিক অস্তিত্ব আছে, অবশ্যই আছে। তা না হলে তো আমরা বস্তুকে কিভাবে রাখি বলো? আমরা বস্তুটাকে এইভাবেই রাখি, এমনভাবে রাখার চেষ্টা করি যেখানে এই যে ইফতেখারুল্লাহ তাকিব, বস্তুর বিবর্ধনের জন্য অবাস্তব বিম্ব অবশ্যই পাওয়া যাবে। তারপরে F=R/2, এটা আমি অনেক আগে প্রমাণ করে দিছি, অনেকবার প্রমাণ করে দিছি। দেখো তোমরা একটু কোয়েশ্চেন না করে দেখো, আমি একটু সিরিয়ালি যাওয়ার চেষ্টা করি। এই জায়গা আমরা পারি। প্রবলেমটা হচ্ছে যখন আমি সমতল দর্পণের কথা চিন্তা করতেছি, ভাবো যখন তুমি মনে করবা যে চিত্র আর সূত্র এই দুইটা তোমার নখদর্পণে চলে আসছে, তোমাদের কিন্তু এই অধ্যায় আবার ইন্টারমিডিয়েটে গিয়ে পড়তে হবে। একটু তোমরা খেয়াল করো, তুমি যখন সমতল দর্পণের কথা চিন্তা করবা, দেখো কি বলছি আমি, চিত্র আঁকানোর বুদ্ধিটা তোমাদেরকে আমি বলি, চিত্র আঁকানোর বুদ্ধিটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো মনে করো যে একটা বস্তুর, এই যে দেখো একটু, এই যে ধরো যে এটা হচ্ছে তলটা, সমতল দর্পণটা খেয়াল করো, ধরো এইটা, হ্যাঁ আচ্ছা। এখন আমি একটা আয়না রাখতে চাই, আয়নাটা হচ্ছে সমতল আয়না। দেখো আমি বইয়ের চিত্রটা চিন্তা করতেছি, এই যে ধরো এটা হচ্ছে সমতল আয়না, ঠিক আছে, এইটা হচ্ছে সমতল আয়না। এই আয়নার এই পাশে হচ্ছে মানে সিলভারিং করা। যদি এই পাশে সিলভারিং করা হয়, তোমরা একটু শান্তিমতো শোনো, তুমি যদি বস্তু এই পাশে রাখো, তাহলে সমতল আয়নার যেই পাশে আমরা বস্তু রাখি তার উল্টা পাশে বিম্ব গঠিত হয়। কিন্তু আমরা বস্তুর বিম্বটা দেখব কোন পাশ থেকে? আমরা এই পাশ থেকে দেখব। তুমি একটু মনে মনে ভাবো যে তোমার কাছে একটা আয়না আছে, তুমি আয়নায় তোমার চেহারা দেখতেছ, এবার তোমার সাথে তোমারও আরেকটা ফ্রেন্ড একসাথে চেহারা দেখতেছে। এবার ওই যে বিয়ের সময় খেয়াল করো, বিয়ের সময় হচ্ছে এই যে আমি জানি না, ওই যে বিয়ে করার পরে যখন জামাই বউ খুব সুন্দর মতো শান্তিমতো একজন আরেকজনকে দেখে খুব আনন্দে আত্মহারা হয়, তখন আশেপাশের লোকজন তাদেরকে একটা আয়না দেখায়। এবার আয়না দেখায় জামাইকে জিজ্ঞেস করে তুমি কি দেখো? তখন জামাই সুন্দর করে বলে আমি তো আকাশের চাঁদ দেখি। আবার বউকে জিজ্ঞেস করে কি দেখো? বলে আমি চাঁদের মধ্যে যে আলোটা দেয় ওই সূর্যকে দেখি। তো দুইজন মিলে একসাথে বৈশা চাঁদ সূর্য দেখে ফেলতেছে। তো এরা কিভাবে দেখে? কারণ হচ্ছে ওনারা দুইজন আয়নার উল্টা পাশে আছে। তো যখন মনে করো হাজব্যান্ড ওয়াইফ একসাথে আয়নার দিক তাকায়, হাজব্যান্ড এখান থেকে ওয়াইফকে দেখে, ওয়াইফ ওখান থেকে হাজব্যান্ডকে দেখে। তো এই যে দুজনকে চাঁদ সূর্য দেখে ফেলতেছে, এই আয়নার কোন পাশে? তারা একই পাশে। তো যদি হাজব্যান্ডকে বলা হইতো যে তুমি আয়নার ওই পাশে যাও আর ওয়াইফকে এই পাশে দাও, তাহলে কেউ কিছু দেখতো না, কেউ কিছু দেখতো না। তখন কি হইতো? ওয়াইফ আয়নার এই পাশে থেকে তার মেকআপ দেখতো আর ওয়াইফ ওই পাশে থেকে তাকে দেখতো। কিন্তু আমরা আসলে এরকম করতে দেই না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে ওয়াইফকে এবং হাজব্যান্ডকে যখন দেখি যে তারা একজন আরেকজনকে দেখে চাঁদ সূর্য দেখতেছে, দিস ইজ অল অ্যাবাউট দিস। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আমারে বলেন তাহলে বস্তু কোথায় রাখবো? ধরেন যে বস্তু হচ্ছে এখানে, এটা যেহেতু বিস্তৃত বিম্ব, ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বস্তু। তো এখন এই যে বস্তু, এই বস্তুটা কোত্থেকে দেখা যাবে? এই বস্তু এই পাশ থেকেই দেখা যাবে, এই পাশ থেকেই দেখা যাবে, এই পাশ থেকেই দেখা যাবে। তার মানে এইটা হচ্ছে চোখ। তার মানে একটু খেয়াল করো, এটা যদি চোখ হয় তাহলে এই চোখ এই বস্তুর বিম্ব এই আয়নার কারণে দেখবে।
একটু শুনো, তাহলে এই চোখ এই বস্তুর বিম্ব আয়নার কারণে দেখবে। এখন তুমি খেয়াল করো কেমন করে চিত্র আঁকাইতে হবে। তুমি দেখো এই জায়গাটা থেকে এই জায়গার যে দূরত্ব, ধরো এটা 7 to 13, তাহলে যে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, এইখানে ঠিক সমদূরত্বে একটা বিম্ব তৈরি হবে। এই হচ্ছে সেই বিম্ব, এই হচ্ছে এইটার বিম্ব। এখন স্যার তাহলে চিত্রটা আঁকাবো কেমন করে? এই চিত্র আঁকানোর বুদ্ধি হচ্ছে এমন করে আঁকাইবা, দেখো যে এই চোখ এই বস্তুটাকে দেখবে। কেমন করে দেখবে? দেখো এই চোখের কাছে একটা আলো এমনভাবে পড়বে যেন মনে হবে এখান থেকে আলোটা আসতেছে। এই যে কখন, যখন এই বস্তুর একেবারে শীর্ষবিন্দু থেকে একটা আলো দর্পণের উপরে পড়বে। তুমি একটু ভাবো আমি এখন চিত্রটা কি আঁকাইছি। এই আলোক রশ্মিটা এমনভাবে দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হবে, চোখের কাছে যাবে, চোখ মনে করবে যে বিম্বটা এখান থেকে, আলোটা এখান থেকে আসতেছে। তুমি প্লিজ একটু বোঝো। আরেকটা হচ্ছে দ্বিতীয়, তাহলে সে শীর্ষবিন্দু দেখলো। এখন একটু ভাবো যে এই বিন্দুটা হচ্ছে এক্স, এই বিন্দুটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমের আলোক রশ্মি দর্পণে এভাবে যাবে চোখের কাছে, এইখানে কিন্তু ডট ডট দিতে হবে। এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে এটা একটা কি বিম্ব? এটা একটা অবাস্তব বিম্ব, কারণ এখানে কিন্তু অ্যাকচুয়ালি আলো আসে নাই। এই চোখ মনে করবে এক্সের বিম্বটা এক্স প্রাইম এবং ওইভাবে দেখবে। তাহলে এখানে যে একটা ওয়াই আছে, এই ওয়াইয়ের কি হবে? এই ওয়াই থেকে একটা আলোক রশ্মি দর্পণে সরাসরিভাবে যাবে এবং আবার এইভাবে পতিত হবে, মানে ওই পাশে ফিরে যাবে। তার মানে এটাকে বর্ধিত করলে এই রেখাংশের উপরে ওয়াই বিন্দুর কোনো এক জায়গায় মিলিত হবে। এখন সেই ওয়াইটা কি হবে? সেই ওয়াইটা হচ্ছে এই জায়গাটা থেকে একটা আলোক রশ্মি চোখ বরাবর যাবে। কেমন করে? দেখো আমি কিন্তু উল্টা করে আঁকাচ্ছি। তার মানে এখান থেকে এই চোখ বরাবর একটা আলোক রশ্মি এই যে ডট ডট আকারে যাবে এমনভাবে যেন এই হচ্ছে যাচ্ছে। তার মানে এই আলোটা কোনটা? এই আলোটা হচ্ছে এই আলোটা যেটা ওয়াই থেকে আপতিত হবে। এখন তোমরা আমারে বলো কোন জায়গাটা বোঝো নাই? এই যে ওয়াই থেকে একটা আলো এমনভাবে পড়লো এবং এমনভাবে গেল, এই চোখ মনে করতেছে এই ওয়াইয়ের বিম্বটা হচ্ছে এটা, এবং দিস ইজ ওয়াই প্রাইম। এখন তোমরা আমারে বলো টোটাল আলোক রশ্মি কয়টা? 3টা। কেমনে? এই যে দেখো এক্স থেকে একটা গেল, সেটা হচ্ছে এই যে ধরো যে এক্স ও, তারপরে এক্স প্রাইম ও পথে এটা ব্যাক করলো। আরেকটা হচ্ছে ধরো যে এটাকে আমি ধরলাম পি। তাহলে এই যে পি বিন্দু আর এই ও বিন্দু এতটুকু আয়নাতেই এই চোখ এই বস্তুর সম্পূর্ণ বিম্বটা দেখতে পাবে। তার মানে ধরো এক্স ওয়াইয়ের দৈর্ঘ্য যত হবে, ধরলাম আমি এটা এল, ঠিক ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইমের দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সমান। তার মানে আমি যদি বলি এটা লেংথ অফ অবজেক্ট আর এটা লেংথ অফ ইমেজ, মানে বিম্বের দৈর্ঘ্য, তার মানে সমতল দর্পণে সব সময় এই লেংথ অফ ইমেজ আর লেংথ অফ অবজেক্টের অনুপাত 1 হবে, অলওয়েজ 1 হবে। সুতরাং তোমরা এই জায়গাটায় হিবা কামরুন্নাহার আইডি থেকে ডাবল রশ্মি আমরা চিন্তা করছি না। ডাবল রশ্মির ক্ষেত্রে আমি কেবলমাত্র এটাই চিন্তা করছি, মানে সিঙ্গেল একটা রশ্মি দিয়ে চিন্তা করছি যে সিঙ্গেল বিন্দুটা থেকে, মানে আমি 3টা রশ্মি চিন্তা করছি। একটা হচ্ছে যে ওয়াই বরাবর যাবে আসবে, একটা হচ্ছে এক্স থেকে এমন করে যাবে, আর একটা হচ্ছে ওয়াই থেকে এমন করে যাবে। এবার তোমাদের একটা মজার জিনিস বলি, এখন যদি এই দর্পণের উপরে আমি লম্ব আঁকাতাম, মনে করো যে এই হচ্ছে লম্ব, ধরো যে এইটা যদি আমি লম্ব আঁকাতাম, তাহলে এই যে আপতন কোণ আই আর এই যে প্রতিফলন কোণ আর সমান হবে। আবার ওই বিন্দুতে আমি যদি একটা লম্ব আঁকাতাম, লম্ব, তাহলে এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তার মানে কি?
তার মানে এই বস্তুর একটা অবাস্তব সোজা এবং অবাস্তব সোজা বিম্ব তৈরি হবে সমতল দর্পণে। তার মানে সমতল দর্পণে সব সময় এই কথাটা মাথায় রেখো যে অবাস্তব এবং সোজা এবং লক্ষ্যবস্তুর সমান, তার মানে লক্ষ্যবস্তুর সমান বিম্ব তৈরি হয়। সো ইন কেস অফ প্লেন মিরর অলওয়েজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ইকুয়াল টু দ্য অবজেক্ট ইমেজ ফর্ম করবে। তাহলে ইংলিশগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো এই অবাস্তব মানে হচ্ছে ভার্চুয়াল, আর সোজা মানে হচ্ছে ইরেক্ট অ্যান্ড ইকুয়াল বা ইকুইডিস্টেন্স। আবার আরেকটা জিনিস মনে রেখো, সমতল দর্পণের ক্ষেত্রে এই যে দর্পণের এই অংশ থেকে ওয়াইয়ের যে দূরত্ব ডিস্টেন্স আর এই ওয়াই প্রাইমের দূরত্ব সেম, একদম সেম। তার মানে সমতল দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে বিম্ব ঠিক তত দূরে তৈরি হবে। ইংলিশে এটাকে বলা হয় ইকুইডিস্টেন্স। ইকুইডিস্টেন্স তার মানে হচ্ছে সমদূরত্বে বিম্ব তৈরি হয়। এখন তোমরা আমাকে বলো, সমতল দর্পণের বস্তুর বিম্ব আসলে পারবা আঁকাইতে? আমি কি করছি, আমি হচ্ছে এক্স আগে এই ঠিক এটা সমান করে একটা বিম্ব আঁকাইছি, যদিও আমি হচ্ছে উল্টা পদ্ধতিতে গেছি জিনিসটাকে মিলানোর জন্য। অ্যাকচুয়ালি এটাই হবে, এক্স প্রাইম থেকে চোখ বরাবর আর ওয়াই প্রাইম থেকে চোখ বরাবর একটা রশ্মি আঁকাবো, তারপরে এই এক্স থেকে এখানে আর ওয়াই থেকে এখানে মিলাই দিব। তাহলে কি হবে, এটা ইকুয়াল হবে। এবং এটা ইকুয়াল না হয়ে কোনোভাবেই এটা হইতে পারে না, কারণ এই বস্তু, এই তল মানে আয়না আর এই বিম্ব সবাই সমান্তরাল, সবাই সমান্তরাল। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কি, তোমরা 5টা বৈশিষ্ট্য বলবা। সমতল দর্পণে সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য আমি পড়ে শোনাই। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্ব তত। দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত, এটা ফার্স্ট বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে বস্তু ও বিম্ব যে সরল রেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। বস্তু ও বিম্ব যে সরল রেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য, মাথায় রেখো। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিম্ব অলওয়েজ অবাস্তব মানে অসৎ ও সোজা হবে। বিম্ব সবসময় অবাস্তব ও সোজা হবে। চতুর্থ বৈশিষ্ট্য বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। এবং 5 নম্বর বৈশিষ্ট্য বিম্বের আকার বস্তুর আকারের সমান। এই 5টা বৈশিষ্ট্য তুমি মনে রাখবা সমতল দর্পণের ক্ষেত্রে। ইউজ অফ মিরর আমি ছবি উঠে দিব না, বইয়ের মধ্যেও লেখা আছে, যদিও নতুন বইয়ে নেয়, আমি পুরান বইয়ের ছবিটা তোমাদেরকে একটু পরে আপলোড করে দেব যে মানে মিররের ব্যবহার বা আয়নার ব্যবহার কি। ঠিক আছে, পারবা না? হ্যাঁ, নিশ্চিতভাবে পারবা। এখন প্রশ্ন হচ্ছে রণধীর একটু পড়ালেখা করতে হবে শোনা। অভিসারী আর অপসারী বলতে কি বোঝায় এটা আমি আগের ক্লাসে অনেক ব্যাখ্যা করেছি, যে যখন আমরা অবতল দর্পণ ব্যবহার করি বা অবতল দর্পণের কথা বলি তখন দেখা যায় যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হলে সেটা এই যে প্রধান ফোকাসকে কেন্দ্র করে যায়, অর্থাৎ আলোগুলো মিলে যায়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো কি হয়, একত্রিত হয়। এই প্রতিফলিত রশ্মি একত্রিত হয় বলে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। অভিসার মানে মিলন, তার মানে এটা হচ্ছে অভিসারী। ইংরেজিতে এটাকে বলা হয় কনভার্জিং। কনভার্জিং, সো দিস ইজ অ্যাকচুয়ালি কনভার্জিং। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ডাইভার্জ হয়, অর্থাৎ আলোগুলা ছড়ায় ছিটায় যায়। তার মানে উত্তল দর্পণের ঘটনাটা ওই পাশে হয়, তো আলো যখন এইভাবে আসে তখন ও এমনভাবে ছড়ায় যায় মনে হয় যেন এই বিন্দু থেকে আলোটা যাচ্ছে। সুতরাং উত্তল দর্পণে বা কনভেক্স মিররের ক্ষেত্রে আলোটা ডাইভার্জ হয়, অর্থাৎ ও ছড়ায় যায়। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় অপসারী দর্পণ। তার মানে এটা হচ্ছে অপসারী আয়না। সো আজকের পরের থেকে এটা তোমাদের মনে না রাখার কোনো কারণে আমি দেখি না। সুতরাং অবতল দর্পণকে অভিসারী বলা হয় কারণ সেটা আলোকে মিলিয়ে ফেলে, উত্তল দর্পণকে অপসারী বলা হয় সেটা আলোকে বিক্ষিপ্ত করে দেয়। সুতরাং পারা যাবে। থ্যাংক ইউ।
ঠিক আছে, সুতরাং সুতরাং আমার মনে হয় এগুলো পারা যাবে। সো এগুলো আসলে ইজি, নিজের মতন করে চেষ্টা করে পারলে এটা পারা যাবে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে স্যার, যদি পরীক্ষায় এইরকম বলে যে তোমরা ওই যে যদি ওই সমতল দর্পণের ক্ষেত্রে, আমি সমতল দর্পণেই কিন্তু এখন আসি, যদি বলা হয় সমতল দর্পণের ক্ষেত্রে যে করলে দর্পণকে যদি আমি ঘুরাইয়া ফেলি তাহলে কি হবে, দর্পণকে থিটা কোণে ঘুরাইলে দর্পণ 2 থিটা কোণে ঘুরে যায়। এটা কিন্তু আমি ইংলিশ ভার্সনের জন্য ব্যাখ্যা করছি, টিউটোরিয়াল আছে আমার, যে কোনো সমতল দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে সেটা 2 থিটা কোণে ঘুরে যায়। এটা হচ্ছে খুব কমন একটা বিষয়। যেমন ধরো এই যে দেখো, যে আমি যদি বলি যে এটা হচ্ছে একটা দর্পণ, যেই দর্পণটা এই ও বিন্দুতে বাঁকাইতে পারে, তো এইটা হচ্ছে দর্পণ। এখন যদি আমি আলোক রশ্মির কথা চিন্তা করি, খেয়াল করো, আমার 1 মিনিট লাগবে। দেখো এখন যদি মনে করো বিষয়টা এমন হয় যে এটা হচ্ছে আমার অভিলম্ব, হ্যাঁ আমি অভিলম্বের কথা চিন্তা করতেছি, এই হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এখন আমি বললাম যে এইটা হচ্ছে আপতন কোণ আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ। তুমি এখন একটু চিন্তা করো, এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, সব ঠিকঠাক আছে। আর একটু মনে হয় বাঁকবে, মানে যদিও জিনিসটা একটু খুব একটা স্পষ্ট মনে হচ্ছে না, আর একটু বাঁকার কথা। আমি তো নিজের হাতে হিসাবটা এরকমভাবে হবে, আর একটু বাঁকবে না? হ্যাঁ, ধরো যে এইরকম, ওকে, ধরো যে এটা। এখন তুমি একটু ভাবো, জাস্ট 1 মিনিট, একটু মনের মধ্যে চিন্তা রাখো যে যে যদি মনে করো এইটা হচ্ছে ও হয়, তো এটা হচ্ছে ধরলাম এ ও আপতিত রশ্মি, ও এন প্রতিফলিত রশ্মি, ও এন হচ্ছে অবিলম্ব আর ও বি প্রতিফলিত রশ্মি। তা আমি কি একটা কনফার্ম বলতে পারি যে কোণ এ ও এন, এই কোণ ইকুয়াল টু কোণ বি ও এন, এই দুইটাই সমান, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আমি বলতে পারি এটা। তো যদি বলতেই পারি তাহলে এই কোণটা যদি আই হয় তো এই কোণটাও আই হবে। তার মানে এটা কি, এই উভয় কোণই হচ্ছে আই। যদি তাই হয় তাহলে আমি বলতে পারি না যে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু আই প্লাস আই। তার মানে এটা হচ্ছে আই প্লাস আই সমান 2i। এটা আগের বইয়ে প্রমাণ করা ছিল, একেবারে সোজা, খুব সোজা। এখন তুমি বলো এটা ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি যদি এই আলো এই দর্পণটাকে যে কোনো দিকে ঘুরাই দাও, যে কোনো দিকে, তুমি মনে করো ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরাইতে পারো, আর যদি ঘড়ির কাঁটার দিকেও ঘুরাই দাও, যে কোনো দিকে ঘুরাইতে পারো, তুমি ঘুরাই দেখো তা কি হবে। আমি যদি ওকে ঘুরাইয়া দেই তা হবেটা কি, ওকে ঘুরাই দিলে ওর এই যে মনে করো আমি এটাকে ঘুরাই দিলাম এইভাবে, ধরো যে আমি এটা এইভাবে ঘুরাই দিলাম, এখন আয়নাটাই ঘুরাই দিলাম। তো এখন আয়না যদি আমি ঘুরাই দেই এবং আমি যদি বলি যে আয়নাটাকে আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই দিছি, তো এই কোণ আমি বললাম এটা হচ্ছে থিটা ডিগ্রি। থিটা তুমি যা কোণ ধরতে পারো, 5 ডিগ্রি, 2 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি, 4 ডিগ্রি, যা ইচ্ছা ধরো, কিন্তু থিটা। এখন মনে করো এটা যদি থিটা তুমি চিন্তা করতেছো, আমি এটাকে অবশ্য এটা এই কালারটা একটু মুছে দিই, ধরো যে এই কোণটা হচ্ছে থিটা। এখন তুমি আমাকে বলো, তুমি যে এই রশ্মিটাকে ঘুরাইয়া দিছ, এই রশ্মিটা কি যদি থিটা কোণে ঘুরে যায়, এইটা কি আর এইটার উপরে লম্ব থাকবে? লম্বটা ঘুরে যাবে না? আপতিত রশ্মি তো আমি চেঞ্জ করব না। তো এখন লম্বটা যদি ঘুরে যায় তাহলে কি হবে? এই যে দেখো লম্বটাও ঘুরে এটার উপরে যে এমন হয়ে যাবে, লম্বটা ঘুরে এইরকম হবে। তখন আমি বলবো যে এটা হচ্ছে এন প্রাইম, নতুন লম্ব। তো নতুন লম্ব যদি হয় তখন আপতিত রশ্মি আরও ঘুরে যাবে, এই আপতিত রশ্মি ঘুরবে এইভাবে, যে এই হইল আপতিত রশ্মি, এইটা হচ্ছে বি প্রাইম। এখন তুমি মনে মনে এইটা ভাবো যে আমি এখন কি বলবো। তার মানে তোমার একটু আগে এই এ ও এন এই কোণটা ছিল আই, আর এই বি ও এন এই কোণটাও ছিল আই, তাতে কোনো সন্দেহ নাই। আমি এইটাকে থিটা কোণে ঘোরানোতে
এই কোণটা থিটা হয়ে গেছে, নতুনভাবে অভিলম্ব ঘুরে গেছে, তার মানে নিশ্চিতভাবে এই কোণ অবশ্যই আই প্লাস থিটা হবে। তুমি ভাবো, একটু চিত্রটা আঁকাও, তুমি একটু ভাবো। তাহলে এই যে আমি এখন যদি হিসাব করি যে কোণ এ ও এন প্রাইম নতুনটা, তাহলে কি হবে? আই প্লাস থিটা হবে না? হবে। তাহলে এখন এটা যদি আপতন কোণ হয়, তাহলে নতুন প্রতিফলন কোণ হবে এটা বি প্রাইম ও এন প্রাইম, অবশ্যই, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তো যদি এটাই হয়, তাহলে আমি বলতে পারি তাহলে কোণ বি প্রাইম ও এন প্রাইম এইটাও আই প্লাস থিটা, কারণ দুইটাই হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। যদি এইটাই হয়, তখন তো আমি এখন বলতেই পারি যে এ ও বি প্রাইম হচ্ছে 2i প্লাস থিটা। তা আমি বলবো যে সুতরাং এ ও বি প্রাইম এটা হচ্ছে 2 × i প্লাস থিটা, নিশ্চিতভাবে তাই। এখন আমাকে জিজ্ঞেস করছে প্রতিফলন কোণ কত ডিগ্রি ঘুরে যায়, এই হচ্ছে প্রতিফলন কোণ যতটুকু ঘুরছে। তাহলে প্রতিফলন কোণ হচ্ছে আমার বি ও বি প্রাইম কতদূর ঘুরছে এটা হিসাব করব। তার মানে আমি যদি টোটালটা থেকে এ ও বি বাদ দিয়ে দেই, মানে কোণ এ ও বি প্রাইম থেকে কোণ এ ও বি বাদ দিয়ে দেই, তাহলে আমি কোণ বি ও বি প্রাইম পাবো, নিশ্চিতভাবে পাবো। তার মানে এ ও বি প্রাইম হচ্ছে এটা, তার মানে এটা কি 2i প্লাস 2 থিটা মাইনাস এ ও বি এর মান হচ্ছে 2i, তার মানে এই হচ্ছে 2i, তাহলে এটা হচ্ছে বি ও বি প্রাইম। তার মানে কি 2i কাটা, যদি 2i কাটাই যায়, তাহলে এই 2i কাটা, তাহলে বাকি থাকতেছে 2 থিটা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই বি ও বি প্রাইম মানে হচ্ছে 2 থিটা। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝানো হচ্ছে যদি আমি একটা দর্পণকে যত ডিগ্রি ঘুরাই, যদি এন্টি ক্লকওয়াইজ যেদিকে ঘুরাবো প্রতিফলিত রশ্মি সেই দিক ঘুরে যাবে। এটাকে যদি আমি 5 ডিগ্রি ঘুরাই, এটা হবে 10 ডিগ্রি। এটাকে যদি 3 ডিগ্রি ঘুরাই, এটা হবে 6 ডিগ্রি। এই হচ্ছে গল্প, আর কিছু না। এবং এগুলা যদি তোমাদের পরীক্ষা, যদিও এটা কিন্তু এবারের সিলেবাসের না, পুরাতন সিলেবাসের, কিন্তু বিভিন্ন স্কুল কলেজে দেখলাম নির্বাচনী পরীক্ষায় এই প্রশ্নটা দিছে। তার মানে কি এইটা যদি 3 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান 6 ডিগ্রি হবে। এখন তুমি এই প্রমাণটা নিজে একবার করো, তুমি নিজে একবার এই প্রমাণটা লেখো, অঙ্কটা করো, দেখো, নিজের হাতে করো, কেন হইল তুমি নিজে নিজে ভাবো। তুমি দেখবা যে মানে আমার চাইতে ভালো পারবা, আমি তো কিছুই পারি না, তার চাইতে ভালো পারবা। সুতরাং নিশ্চিতভাবে এটা এক্সামে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন তোমাদের কথা হচ্ছে, তুমি যদি বলো যে স্যার আমি এই চ্যাপ্টারের কিছু পারি না, পৃথিবীতে কারো কোনো লাভ লস নাই, কেবলমাত্র তোমার লস, যে তুমি পারো না কেন। আমি এই চ্যাপ্টার পারি না, এটা যদি তুমি মানুষকে চিৎকার করে কান্নাকাটি করে বলো, কারো কিছু আসা যায় না, আমার আসা যায়, তাই আমি পড়ানোর চেষ্টা করতেছি। শিক্ষক হিসাবে শিক্ষার্থী কিছু না পারলে সেটা আসে যায়, একটা অদৃশ্য কমিটমেন্ট থাকে। কিন্তু এটা তুমি এনে তো কিছুই নাই, এটা কি জিনিস? তোমরা জ্যামিতি পড়ছো না? তো জ্যামিতির হায়ার ম্যাথের জ্যামিতি যে পড়ে আসছে, ওর কাছে এইটা তো পান্তা ভাতও মনে হবে না, ওর কাছে মনে হবে দূর, এগুলা সব শেষ, এগুলো কোনো ব্যাপার না। এখন প্রশ্ন হচ্ছে স্যার উত্তল দর্পণের ক্ষেত্রে বা কনভেক্স মিররের ক্ষেত্রে যদি আসে, তখন কি করতে হবে? একটু তোমাদেরকে আমি বলি, কনভেক্স মিররের হিসাবটা তোমরা কতটুকু করছো এটা হচ্ছে আমার জানার ইচ্ছা আছে। যেমন ধরো এটা আমি মুছা দিলাম, এটা তোমরা পারবা, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। এখন এটারে মুছলাম। এখন বলো স্যার কনভেক্স মিররের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সেক্ষেত্রে ধরেন ম্যাথমেটিক্যালি কি প্রমাণ করতে হবে? আবার স্যার অনেক ক্ষেত্রে দেখলাম যে এম এর মানের ক্ষেত্রে মডুলাস টুডুলাস যে আছে, তোমরা এম এর চিন্তাই বাদ দাও মাথার থেকে, এম নিয়ে টেনশনই করবা না। এম মানে ম্যাগনিফিকেশন না, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় যে এম মানে হচ্ছে, এম এর সূত্রটাই হচ্ছে -v/u, সূত্রই হচ্ছে এইটা,
মাইনাস ভি বাই ইউ, তুমি মাইনাস বসাইবাই। বলে স্যার তাহলে মডুলাসটা কখন বসাবো? যখন বিবর্ধনের মান দিয়ে আমি দৈর্ঘ্য নির্ণয় করতে যাব তখন আমি মডুলাস বসাবো। কেমন করে? আমাকে একটু সময় দাও, এটা একটু তোমাদেরকে আমি বোঝাই দিতেছি, একটু শান্তিমতো বুঝতে পারার চেষ্টা করতে হবে। তাহলে আমি যদি এখন মডুলাস ব্যবহার করি, এই মডুলাস আমি কেবলমাত্র ব্যবহার করব হচ্ছে এই লেংথ অফ ইমেজ অ্যান্ড লেংথ অফ অবজেক্ট বের করার ক্ষেত্রে, এবং আমি এটার ব্যাখ্যা আগেও দিছি। এই মডুলাসের মানে হচ্ছে যে এম এর মান মাইনাস আসুক প্লাস আসুক আমার তাতে কিচ্ছু আসা যায় না, কারণ আমি এম এর ধনাত্মক মানটাই নিব যখন আমি দৈর্ঘ্য ব্যবহার করতে চাই বা দৈর্ঘ্য মাপতে চাই। কিন্তু এম এর মান প্লাস মাইনাস আসতেই পারে। যেমন ধরো তোমরা যখন উত্তল দর্পণের কথা চিন্তা করো, একটু ভাবো তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়। যেমন মনে করো উত্তল দর্পণের ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এইটা হচ্ছে আমার দর্পণ, হ্যাঁ। সো উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো যে আমি ছোট করে আঁকাইলাম এখানে। তো এখন মনে করো আমি যদি উত্তল দর্পণটাকে তোমাদের সামনে তুলে ধরি যে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্র এটা হইলে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ আঁকাইলে আমি এটাকে এইভাবে আঁকাবো। এই তো এটা আমার উত্তল দর্পণের ক্ষেত্রে আমি আঁকাইলাম, এবং আমি এবার আমি কি দেব? সিলভারিং করব। তো সিলভারিং কোন দিকে করব? আমি এই দিকে সিলভারিং করব। এই তো এখন তোমরা ভাবো এই যে এইদিকে সিলভারিং করলাম, এখন এইটার যে মিড পয়েন্ট, তুমি মিড পয়েন্টটা তোমাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। যে আমি ধরে নিলাম, আমি এখন চিত্র আঁকানোর সুবিধার্থে এখানে দিচ্ছি ধরো, কিন্তু তুমি কিন্তু কম্পাস দিয়ে মেপে হিসাব করবা। ধরো যে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এফ। এখন এই দূরত্বটা তো আমি জানি না, এখানে তো কোনো নির্দিষ্ট দূরত্ব নাই, এখানে কতটুক দূরত্ব হইতে পারে আমি জানি না, আমার জানার প্রয়োজনও হবে না। কেমনে হবে না? এখানে যদি তুমি বস্তু রাখো, তুমি যেখানেই বস্তু রাখো, ধরো যে এরকম একটা বিম্ব আমি নিলাম বা বস্তু আমি নিলাম, একটা অবজেক্ট নিলাম। এখন এই অবজেক্ট কত দূরে আছে আমার সেটা জানার দরকার নাই, কারণ এই অবজেক্ট যেখানেই থাকুক রেজাল্ট সবসময় এক জায়গাতেই হবে। কেমনে এক জায়গাতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং তোমরা আমাকে বলো, যখনই কনভেক্স মিরর দিয়ে এক মিনিট তোমরা একটু মনোযোগ না দিলে তো মানে জিনিসটা শান্তিপূর্ণ হবে না। লেখাপড়ার জন্য তো একটু অন্তর থাকা লাগে, অন্তর। এখন তুমি যদি হিসাব করো এটা, তো এখন ভাবো যে এটা কী হবে। এই যে দেখো, এটা হচ্ছে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের বা প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি আসবে। প্রথমে তুমি মাথায় রাখবা তিনটা আলোকরশ্মি তুমি চিন্তা করতেছো, তিনটা। একটা হচ্ছে কি, তুমি ধরে নিচ্ছ যে এই বিন্দুটা হচ্ছে এক্স, এই বিন্দুটা ওয়াই। ওয়াই থেকে একটা আলোকরশ্মি সি বরাবর আসবে, আবার সি বরাবরে চলে যাবে। আরেকটা এই প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আসবে। প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আসলে কোন দিক দিয়ে যায় বলো? প্রধান অক্ষের সমান্তরাল আসলে কোন দিক দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। এই যে ফোকাস, এই যে ফোকাস, এরকম ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে, এবং এই দিকে তোমাদেরকে ডট ডট দিতেই হবে। এই যে এরকমভাবে যাবে, এখানে কিন্তু ডট ডট দিতে হবে, এখানে আবার দাগ দিয়ে দিও না, তাহলে কিন্তু হবে না। আরেকটা কোন দিক দিয়ে যাবে? আরেকটা যাবে হচ্ছে যে সি বরাবর, সি বরাবর। তার মানে আরেকটা হবে এই যে এই বরাবর। তার মানে কি, তুমি এই সি বরাবর এখানে ডট ডট দিবা এবং এই বরাবর আঁকাবা। তার মানে এটাকে এখানে পেছনের দিকে তুমি যখন বর্ধিত করবা, তার মানে হচ্ছে এইটা এই বরাবর আসছিল এবং এই বরাবর গেছে। এখন তুমি কল্পনা করো এই দুইটা রশ্মি তো মেলার কোনো চান্স নাই, এটা কেবলমাত্র অবাস্তবভাবে এইখানে মিলবে। তার মানে এইটাই হবে বিম্ব। তার মানে বিম্বটা হবে কোথায় বলো? বিম্বটা হবে এই যে ফোকাসের সামনে, এই হচ্ছে বিম্ব, এইটা হচ্ছে আমার ইমেজ। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এক্স, তাহলে এই বিন্দুটা হচ্ছে এক্স প্রাইম, আর এই যে ওয়াই, তাহলে ওয়াই বিন্দুটা হচ্ছে ওয়াই প্রাইম।
এখন এই ঘটনাটা অবতল দর্পণের ক্ষেত্রেও ঘটতে পারে, একই রকম ঘটনা। এই কারণে তোমরা যারা একটু মনে রেখো এটা সবসময় এমন হবে। এখন তুমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাও, কেমনভাবে? তুমি ধরে নাও যে এইটা উত্তল দর্পণ না, কনভেক্স মিরর না, কনভেক্স মিররের মান সবসময় এফ এর মান নেগেটিভ হবে। তুমি প্লিজ এটা ভুলো না, এফ এর মান নেগেটিভ। কেন? কারণ ফোকাস তো হচ্ছে গিয়ে দর্পণের উল্টা পাশে, এই যে মাইনাস। যদি বলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, তুমি 100 মাথায় রাখবা এই এফ এর মান মাইনাস। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব মাইনাস, কনভেক্স মিররের ফোকাল ডিস্টেন্স মাইনাস। ডোন্ট ফরগেট। অ্যান্ড ইউ, বস্তুর দূরত্ব কখনো ঋণাত্মক হবে না, মাইনাস হবে না। আবারও বলতেছি, ইউর মান কখনো মাইনাস হবে না, এফ এর মান মাইনাস হবে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে আমি যদি ধরে নেই যে এইটা 10 সেন্টিমিটার, হ্যাঁ, এবার বস্তু কোথায় রাখছি? বস্তু আমি কোথায় রাখছি আমি নিজেও জানি না। ধরো যে আমি রাখলাম 25-এ, 30-এ, 50-এ, 100-তে, 5-এ, 10-এ, যেখানে ইচ্ছা রাখো। তোমার মনে করো এই ডিস্টেন্সটা হচ্ছে যে কোনো একটা ডিস্টেন্স, এনিথিং, যেটা ইউর মান হচ্ছে, আমি মনে করে নিলাম ইউর মান হচ্ছে 25 সেন্টিমিটার। ধর আমি মনে করলাম, তুমি এই 25-এর জায়গায় 50 ধরে করো, 25-এর জায়গায় 5 ধরে করো, 25-এর জায়গায় 100 ধরে করো, যা ইচ্ছা ধরো, কিছু আসবে যাবে না। এই বিম্ব এখানেই হবে। তুমি করে দেখো অঙ্ক, এটা হবেই। তার মানে এখন আমাকে বলো ভি এর মান কোথায় হবে? তুমি বলো ভি এর মানটা কোথায় হবে? এখন সূত্র কি? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। এটা আমরা জানি, এবং এই সূত্র অঙ্ক করতে করতে আমাদের অবস্থা খারাপ। আমরা অনেক করছি অঙ্ক। তার মানে আমি এখানে 1/v এর মান বের করব, হুইচ ইজ 1/f মাইনাস 1/u। এবার তুমি মান বসাও, তুমি এবার যেভাবে ইচ্ছে সেভাবে মান বসাও। এফ এর মান কত ধরছিলা? -10। ধরো -10, যে এটা হচ্ছে এফ এর মান হচ্ছে -1/10, 10 ধরছিলা। আর ইউর মান ধরছিলা 25, ধরো 25 মাইনাস 1/25। এবার 25 আর 10-এর লসাগু কত? 50 ধরলাম আমি, এটা হচ্ছে 50। এবার বলো কি হবে? এবার ভাবো কি হবে। 5 10-এ 50, তাহলে এখানে হচ্ছে -5, 25 দুগুণে 50, তার মানে এখানে হচ্ছে -2। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে -7/50। এখন বলো আমারে 1/v এর মান যদি -7/50 হয়, তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে -50/7। এখন তুমি ক্যালকুলেটর চাপো যে 50/7 কত হয়। 50/7 হচ্ছে 7.14। তার মানে এই মানটা হচ্ছে -7.14 সেন্টিমিটার। এইবার ভাবো, তুমি ইউ প্লাস ধরছো, এফ মাইনাস ধরছো। এফ কত ছিল? 10, এটা দেখো -7। তার মানে কি? এই যে এখান থেকে এখানে যদি 10 হয়, তাহলে নিশ্চিতভাবে এই ডিস্টেন্সটা এখান থেকে এখানে 10-এর কম, হুইচ ইজ -7। তার মানে কি? তুমি এখানে এই সূত্রে 25-এর জায়গায় তুমি যাই ধরো, 25-এর জায়গায় যদি 55 ধরো, 100 ধরো, তাহলে এখানে এই মান অবশ্যই -10-এর কম হবে। তার মানে কি? তার মানে হচ্ছে অলওয়েজ কনভেক্স মিররে উত্তল দর্পণের এই ফোকাসের মাঝেই বস্তু হবে। এই যে প্রমাণ। ঠিক আছে, ওকে। এখন তুমি আমাকে বলো, এইখানে এই যে ভি এর মান মাইনাস আসছে, এটা দিয়ে আমি কি বুঝবো? ভি এর মান যে মাইনাস আসছে, এটা দিয়ে আমি বুঝবো বিম্ব অবাস্তব। এই যে অবাস্তব বিম্ব। এখন তুমি ওই যে এম এর মান জিজ্ঞেস করো, বের করো। এই যে এম এর মান বের করো। তো এম এর মান কি আসবে? এই যে দেখো, এম এর মান আসবে এই যে মাইনাস, তুমি কিন্তু মাইনাস দিবাই। তারপরে এই যে ভি এর মান আবার মাইনাস, তাহলে এটা হচ্ছে
7.14, আর ইউর মান কত ছিল? 25। ওকে, এখন তুমি ধরছো এটার হচ্ছে 25, এখন মাইনাসে মাইনাসে প্লাস, এবার 7.14কে যদি আমি এখন 25 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসবে হচ্ছে 0.28। তার মানে কি, এটা হচ্ছে এম এর মান হচ্ছে প্লাস 0.28, এবং 0.28 মানে হচ্ছে এটা একের কম মানে হচ্ছে বিম্ব বস্তুর চাইতে ছোট, এবং এম এর মান কি আসছে? প্লাস, তার মানে বিম্ব সোজা। 0.28 সেন্টিমিটার না, কিন্তু বিবর্ধনের কোনো একক নাই। বিবর্ধন হচ্ছে একটা সংখ্যা, একটা অনুপাত। বিবর্ধনের পরে কিন্তু আবার সেন্টিমিটার দিও না। তোমাদের যদি এর পরেও এই উত্তল দর্পণ ক্লিয়ার না হয়, তাহলে আমার আর কিছু বলার নেই, সত্যি আমার আর কিছু বলার নাই। এর চাইতে আর কেমন করে বুঝাইতে আমি পারবো তা আমি জানি না। তার মানে কি? তার মানে এই বিম্ব হবে অসৎ, এই বিম্ব হবে সোজা এবং খর্বিত। মানে দিস ইমেজ উড বি ভার্চুয়াল, শর্ট অ্যান্ড কি ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। তার মানে এটা হবে অসৎ সোজা। এই যে অঙ্ক, এখন তুমি এই 25-এর জায়গায় 55 দিয়ে করো, এই 25-এর জায়গায় 100 দিয়ে করো, তুমি এই বস্তু যদি এখানেও রাখো তাতেও কোনো সমস্যা হবে না, বিম্ব এখানেই হবে। এই কারণে উত্তল দর্পণ সব সময় বিম্বকে ছোট করে। কনভেক্স মিরর উইল অলওয়েজ ক্রিয়েট আ স্মলার ইমেজ। আর কার সমস্যা আছে? কি সমস্যা বলো? নুজহান সামরিজা তৌসি, বাবারে বাবা, শোনো, তোমার নামটা তো ডেঞ্জারাস। মান যদি মাইনাসেও আসে তাহলে ফোকাস দূরত্ব বের করার সময় মাইনাস ধরবো, তাই না? শোনা, তোমার একটা কথা বলে রাখি, এফ এর মান অলওয়েজ মাইনাসই হইতে হবে। তোমার কোনো কিছু করার দরকার নাই। উত্তল দর্পণে এফ এর মান মাইনাস, এটা তুমি জানো। এম এর মান মাইনাসই হবে। এখন তোমার এটা মাইনাস আসছে বলে তুমি এখানে মাইনাস বসাইছো, এখানে মাইনাস না আসলে এখানে মাইনাস বসাবা না। ভি এর মান যদি প্লাস হয়, এম এর মান এমনিই মাইনাস হবে। ভি এর মান যদি মাইনাস হয়, এম এর মান এমনিতেই প্লাস হবে। সুতরাং বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে, অবাস্তব বিম্ব সবসময় সোজা হবে। বলে স্যার কেন? অবাস্তব বিম্ব সোজা হইতে পারে না? পারে। অবাস্তব বিম্ব সোজা হইতে পারে কোন ক্ষেত্রে? যখন অবতল দর্পণে বস্তু থাকবে এফ এর সামনে। বলে স্যার এটা আবার কেমন? এটা কেমন বুঝাই দিব? এই যে দেখো, এটা বুঝছো? ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে আমার নাফিসা, সুলতানা শহরনা, থ্যাংক ইউ সোরা। প্লাবন তালুকদার, সূত্র 2টার প্রমাণ পুরাতন বইয়ে আছে, এগুলো আমি আমার আগের ভিডিওতে প্রমাণ করছি। কি প্রমাণ করব সূত্র 2টা? এই যে এই সূত্রের প্রমাণ আমি আজকে ভিডিও আপলোড করে দিছি। এই যে আমি প্রমাণ করছি কিভাবে 1/v + 1/u = 1/f হয়। তুমি মনে হয় দেখো নাই। জিসা শোনা, মাথার থেকে এগুলো একটু কাটো, মাথার থেকে এগুলো একটু সরাও। এই বিজ্ঞানে একটা স্টুডেন্ট যদি প্রপার অ্যান্সার করে, তাহলে টিচার কেন মার্ক কাইটা দিবে? মানে একটা টিচার তার স্টুডেন্টের খাতায় নাম্বার কম দিয়া কি সুখ পায়, বা নাম্বারটা কেন কম দিবে? পৃথিবীতে কোনো টিচার কোনো স্টুডেন্টের খাতায় ইচ্ছা করে নাম্বার মার্ক কমাইয়া কি হাসিল করছে তার জীবনে? স্টুডেন্টের ভিতরে এই ভয় কেন থাকে যে আমি যদি এটা দিই তাহলে স্যার আমাকে যদি 1 মার্ক কমায় দেয়? মানে এটা তো একটা পাপিষ্ঠ চিন্তা ভাবনা। আমার পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন যেমন আমার উত্তর তেমন। মানে খাতা ভইরা লিখবো তাইলে 5-এ 5 পাবো বা 4-এ 4 পাবো, আর কোয়েশ্চেনের অ্যান্সারটা শর্ট, আমি অ্যান্সার করে দিলাম। অর্ধেক খাতায় 3-এর অ্যান্সার করলে স্যার 3-এ 3 দিবে না, 2-এ 2 দিবে। এই জাতিগোষ্ঠী নিয়ে জীবনে কিছু হবে? এইরকম চিন্তাধারার মানুষ জীবনে কোনো দিন কোনো পর্যায়ে যাইতে পারবে? বর্ন আর ডেথ মাঝখানে সমান, গ্রাফ সোজা, এই হবে পরিণতি। মানে একটা আনন্দ যে স্টুডেন্টের নাম্বার এমনি কমায় দিব, মানে এমনি কমায় দিব, এমনি যে 4-এ 3,
4-এ 2 কেন দিলাম? দিছি। মাই গুডনেস, হোয়াই? কি লাভ? কবে লাভ হয়েছে? কার লাভ হয়েছে? কোয়েশ্চেন যেমন উত্তর তেমন, এটা তো বিজ্ঞান। এনে কি আমি সাহিত্য লিখব? যে ধরি ইহা একটি অবতল দর্পণ, ইহা অত্যন্ত চমৎকার, সুন্দর, দেখতে একেবারে কুটুম পাখির ঠোঁটের মতন, তারপরে ইহা কি আমি কমলার মতন সাজিয়ে লিখলাম এরকম? ভাই রে ভাই, ইটস নট লাইক দ্যাট। এটা কি সাহিত্য নাকি? ম্যাথমেটিক্স, প্রুফ, ডান। আসছে। জীবনে কি পড়াশোনা এসএসসি পর্যন্ত? আর নাই এরপরে জীবন? এখন স্যার কনভেক্স মিররের কথা বলেন, কনভেক্স মিররটা কোন জায়গায় লিখব? আচ্ছা এবার দেখো, কনভেক্স মিররের ক্ষেত্রে এই যে মনে করো যে আমি এইরকম আঁকাইলাম যে এই, হ্যাঁ, কনভেক্স মিররের এই হচ্ছে ব্যাপার, যে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার পি, পোল। এখন আমি যদি এখন চিত্রটা আঁকাই, কি কেমন হবে বলো? কেমন হবে? দেখো এখন ধরো যে আমার এই জায়গায় হচ্ছে বিষয়টা এরকম, হ্যাঁ। তো এখন আমি এইটাকে ধরে এই জায়গার থেকে এইখানে হচ্ছে এই করব, এই চিত্রটা এইভাবে দিতে হবে। এরপর আমাকে কি করতে হবে? ওই যে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে আমার সি, আমি জানি এটা আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার পি, তাহলে এই হচ্ছে আমার মেরু, মেরু, এই যে এটা মেরু পি। এখন এটার মধ্যবিন্দু এফ, নিঃসন্দেহে এটার মধ্যবিন্দু এফ, তাহলে মধ্যবিন্দু এফ মানে হচ্ছে এখানে এই, আমি আপাত দৃষ্টিতে ধরলাম, কিন্তু তোমরা কিন্তু আবার আন্দাজে ধরো না, তোমরা এটাকে হচ্ছে যে বৃত্তচাপ আঁকাইয়া তারপরে করবা। ক্লিয়ার? বৃত্তচাপ আঁকাইয়া করবা। এখন কথা হচ্ছে তাইলে থ্যাংক ইউ ফাতিমা জাহরা আইডি থেকে, আমি বোর্ডের সিকিউ সলভ করতেছি। এই একবার একটা বুঝলে বোর্ডের সব সিকিউ সলভ করা হবে। তুমি দেখো উত্তল দর্পণে আমি এখন যা বোঝাইছি, এই বোঝানোর উপর ভিত্তি করে এখন বোর্ডের কোন উত্তল দর্পণের প্রশ্ন তুমি পারবা না এটা আমারে বলো। এখন আমি কি বোর্ড ধরে ধরে একই জিনিস বারবার সলভ করব, নাকি আমি কনসেপ্টটা তোমারে বোঝাই দিলে তুমি সলভ করতে পারবা? স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, কৌশলটা কি হবে? এখন বলো উত্তল দর্পণ নিয়ে আর কোনো প্রবলেম থাকার তো উচিত হবে না আমার মনে হয়। এটার ক্ষেত্রে কি হইতে পারে? এটার মধ্যে গ্যাঞ্জামটা লাগতে পারে কোথায়? যখন বস্তু থাকবে এফ এর সামনে। মানে বলে স্যার এটা কী বললেন, এটা তো বুঝলাম না। মনে করেন যে স্যার বস্তু মনে করেন এইখানে, এই হইল বস্তু, তাইলে স্যার কি হবে বলেন? আচ্ছা এখন এটা হলে কি হবে? দেখো এফ এর মান আমি তো জানি এটা পজিটিভ, অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ। আমি ধরলাম এতটুক হচ্ছে 15, তুমি যা ইচ্ছা ধরো। তোমার যদি মন চায় 10 ধরতে ধরো, কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে তাই। তোমার যদি মন চায় 20 ধরতে ধরো, তোমার যা ইচ্ছা ধরো। আমি ধরলাম 15 সেন্টিমিটার, আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা পজিটিভ। আমি তো জানি অবতল দর্পণের ফোকাস দূরত্ব পজিটিভ হবে। এখন আমার কমন সেন্স বলতেছে বস্তু তো ফোকাসের সামনে, তার মানে বস্তু যে ফোকাসের সামনে, তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে অবশ্যই 15 হবে না, 15-এর কম হবে। তাহলে আমি ধরলাম ইউ, তার মানে বস্তুর দূরত্ব ইউ হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাপি তুমি? হ্যাপি? আচ্ছা এখন তুমি যদি মনে করো 10 ধরছো, এটা 10, তাহলে মনে করো তুমি এটা ধরলা 5। আচ্ছা ধরো তোমাদের আরও সোজা, আচ্ছা 15 10ই ধরলাম, যে এটা 15 এটা 10, বস্তু একেবারে মাঝখানে না। ওকে, এখন এটার চিত্র আঁকাইলে কি হবে? তো এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, দর্পণে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তার মানে এটা হচ্ছে এই যে ফোকাস, এখান দিয়ে যাবে, এই যে ফোকাস, এই তো গেল। এটা হলো একটা, এই পাদবিন্দু থেকে একটা আলোকরশ্মি এমন করে যাবে এবং এটা হচ্ছে পেছনে ঠিক একই পথে ফিরে আসবে। 2টা রশ্মি। আরেকটা কোন দিক দিয়ে যাবে? আরেকটা যাবে হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র বরাবর। বলে স্যার কেন? কারণ আর তো জায়গাই নেই যাওয়ার।
এখন এই যে আরেকটা যে বক্রতার কেন্দ্র বরাবর যাবে, এই যে বক্রতার কেন্দ্র, তার মানে এই আলোকরশ্মিটা দর্পণের থেকে এমনভাবে আপতিত হবে যে আপতিত হওয়ার পরে এটা এই যে এইভাবে প্রতিফলিত হবে। যখন প্রতিফলিত হবে আমি দেখতে পাচ্ছি যে এটা ক্রমশ এটার দূরত্ব বাড়তেছে। তার মানে এইখানে কিন্তু বস্তু এই পাশে মিলিত হওয়ার কোনো চান্স নাই, চান্স হচ্ছে ওই পাশে। তখন কি হবে, এই যে দেখো, এখন তুমি খেয়াল করে দেখো, এটাকে এই যে এদিকে মিলাইলে এটা এরকম বড় হবে বিবর্ধন করলে, আর এইটাকে যদি আমি একটু বিবর্ধন করি বা সামনের দিকে নেই, মানে অ্যাকচুয়ালি বিবর্ধন না বর্ধিত করি, তাহলে এই যে এইখানে বিম্ব হবে। দিস ইজ দ্য ইমেজ। তার মানে কি, তার মানে আমি এখন পিকে একটু বর্ধিত করব। তো পিকে যখন বর্ধিত করব তখন চেহারাটা কেমন হবে, এই পি বিন্দুটাকে আমি একটু সামনের দিকে নিয়ে আসবো, হ্যাঁ, মানে সামনের দিকে বাড়াবো। এখন আমার বিম্বটা হবে ওইখানে, তার মানে বিম্বটা হবে এই জায়গায়। এই হচ্ছে বিম্ব। এখন তুমি দেখতেই পাচ্ছ যে এই যে আমার অবজেক্ট, এই অবজেক্টের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এইটার বিন্দু হচ্ছে ওয়াই প্রাইম, এইটার বিম্ব হচ্ছে এক্স প্রাইম। এবং আমি দেখতেই পাচ্ছি এই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বিম্বের দৈর্ঘ্য বড় হচ্ছে। তার মানে নিশ্চিতভাবে এটা অবাস্তব বিম্ব এবং বিবর্ধিত বিম্ব। তার মানে কি, তার মানে এখানে আমি বলতেই পারবো যে এটা নিশ্চিতভাবে অবাস্তব, মানে হচ্ছে ভার্চুয়াল, এটা হচ্ছে অবশ্যই সোজা। এইবার আসো, বিম্ব হয়েছে সোজা এবং বিবর্ধিত। বলে স্যার এখন এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করবো কেমনে? করো, ম্যাথমেটিক্যালি প্রুফ করো। এই যে তোমার সামনে তো ডেটা আছে, তার মানে কি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। তাহলে এখন আমার 1/v এর মান হবে 1/f মাইনাস 1/u। তো 1/f মানে হচ্ছে 1/15 মাইনাস 1/10, তাহলে 15 আর 10-এর লসাগু হচ্ছে 30। তাহলে 15 দুগুণে 30, 2 মাইনাস 3 মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস 1/30। তাহলে 1/v এর মান যদি 1/30 হয়, তার মানে এই যে v এর মান হচ্ছে -30 সেন্টিমিটার। এখন তুমি আমারে বলো, এই যে v এর মান -30 সেন্টিমিটার চলে আসছে, এটার মানে কি? তোমার এই মাইনাস আসার ক্ষেত্রে তোমার কি কোনো কারেকশন আছে? তুমি ডেটা ধরেই তো করছো, এখন তোমার ভি এর মান আসছে মাইনাস। তার মানে যেহেতু ভি এর মান মাইনাস আসছে, বিম্ব নিশ্চিতভাবে অবাস্তব। ভি এর মান মাইনাস, ওই যে অবাস্তব। এখন এই যে ভি এর মান যে মাইনাস আসছে, তাহলে এখন আমি এম এর মান হিসাব করি। তো এম এর মান হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এম এর মান হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ। এখন তুমি বলো, তোমার কি এখানে ইচ্ছা করে মাইনাস প্লাস হিসাব করার দরকার আছে? যা আসছে তাই, যা আসছে তাই। ভি এর মান মাইনাস আসছে, মাইনাস হবে, তার মানে এখানে আমার সূত্রের মাইনাস, ভি এর মান -30, ইউর মান কত? এই যে 10। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে কত? 3 মানে কি, মানে কি এটা একের চাইতে বড়, মানে বিম্ব 3 গুণ হয়েছে। তার মানে কি, যদি আমি বলতাম যে এই এক্স ওয়াই হচ্ছে 3 সেন্টিমিটার লং, তাহলে আমি বলতে পারতাম এই বিম্ব হচ্ছে 9 সেন্টিমিটার লং। তার মানে 3 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হয়েছে। তার মানে কি, এর মানেই হচ্ছে ভি এর মান আসছে মাইনাস, তার মানে এটা বিম্ব অবাস্তব। এম এর মান আসছে প্লাস, তার মানে বিম্ব সোজা, বিম্ব সোজা। আবার এম এর মান 1-এর চাইতে বড়, এর মানে কি, মানে বিম্ব বস্তুর চাইতে বড়। ইমেজ ইলংগেটেড, বিগার, বড়। তোমার চিত্র যা বলবে তোমার সূত্র তাই বলবে। তোমরা আমারে বলো আলোর প্রতিফলন তোমরা পারবা না? আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টারটা সবচেয়ে ইন্টারেস্টিং, আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়। -3 হবে কেন এখানে? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এটা 3 হবে।
জান্নাতুল আদন সবই ইজি, শোনা, পারলে সব ইজি, না পারলে সমস্যা। অবাস্তব এবং সোজা। এখন তাইলে প্রশ্ন হইতে পারে যে স্যার এখন বললেন না তো, যদি স্যার লেন্থ হিসাব করতে হয় তাইলে স্যার কি হবে? এবার আসো আমি তোমাদেরকে এইটা একটু তোমাদেরকে বুঝাই দিই যে এম এর মান প্লাস মাইনাস নিয়ে তোমাদের কাছে কখন যন্ত্রণা মনে হয়। সবই ইজি। দর্পণের পেছনে অবস্থিত হবে আমার আরোয়া আরোহী। থ্যাংক ইউ সোনা। এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার। এই যে রাতুল দাস ঠিক বলেছে, থ্যাংক ইউ। আমার শাম্মী সাদিয়া ইনশাল্লাহ পারবে, থ্যাংক ইউ। সুপ্তির কাছে অনেক সোজা লাগে, থ্যাংক ইউ সুপ্তি। আলিফের কাছেও সোজা লাগে। এটা মুছে দেই। এই চিত্র তোমরা আঁকাইতে পারবা না পারফেক্ট করে? না পারলে নিজের মনকে প্রশ্ন করো যে আমি কেন পারি না। আজকে 1 তারিখ, 1 নভেম্বর 2021, এখনও 13 দিন বাকি আছে। 13 দিন বাকি, সব পড়ে শেষ করা যাবে সব। যদি কোনো কিছু নাও পারো, মনে করছিল যে পরীক্ষায় দিবা না, এইটাও পড়ে শেষ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাইলে মনে করেন যে ওই যে এম এর মানের মডুলাসের গল্প তো বললেন না, মডুলাস টডুলাসটা আবার কখন দিব? এখন এই মডুলাস দেওয়ার বুদ্ধিটা আমি তোমাদেরকে বলি। এখানে আজান হচ্ছে, আজানটার সময় একটু আমি চিত্রটা মাঝখান দিয়ে আঁকাই ফেলি। হ্যাঁ, জাস্ট আজানের ক্ষেত্রে ইটস অলওয়েজ ইজিয়ার, আই মিন, টু গেট শাট আপ। Okay, done. মাঝখানে দিতে হবে, মাঝখানে এখানে। কিছু হইল? এটা সোজা শেষ। বলো তোমরা যারা আমার সাথে। সোনালি, আরে তাসকিয়া রে, কিরে অংশু, তুই আবার হঠাৎ করে আইসা এই অধ্যায় সাহিত্য খুঁজে পাইলি কোথায়? বুঝলাম না। খাইছে রে ইব্রাহিম খলিল, কোথায় রাখলে বিবর্ধন 2 গুণ হবে এইটাও বাইর করা কোনো ব্যাপার না। ওই যে এম এর মান 2 ধরে ভি আর ইউ বাইর করে নিতে হবে। তুমি নিজেই পারবা। এই প্রশ্ন তুমি যেখানে পাইছো আর সমাধানও তো তোমার সামনে আছে।
তুমি খালি কনসেপ্টটা বোঝো। এই যে এইখানে বস্তু রাখলাম, এখন আমাকে বলো এটার চেহারাটা কি হবে। ধরো এখানে কি মজাটা বলছে দেখো, ধরো তোমাকে বললো যে এইখানে একটা বস্তু রাখা হয়েছে, এই বস্তুটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন ধরো আমি লেংথ নিয়ে কাজ করব 3 সেন্টিমিটার। এখন আমি একটু ব্যাখ্যা করছি, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমি কি জানি, আমি জানি যে এই যে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, পি এম প্রাইম। তা আমার কাছে কি ডেটা আছে, ধরো তোমাকে বলে দিল যে এই দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। আচ্ছা, যা একটা ইচ্ছা ধরছে 15 সেন্টিমিটার, এটা অবশ্যই প্লাস হবে যেহেতু এটা অবতল দর্পণ। বস্তু কোথায়, বস্তু কোথায়? ধরো এটা হচ্ছে 15, তাহলে এইটাও 15, টোটাল 30। তার মানে আমি যদি বলি যে পি এফ যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে পিসি যেটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ, এইটা 30 সেন্টিমিটার। কোনো সমস্যা নাই, কিন্তু বস্তু তো 30 সেন্টিমিটার না, বস্তু আছে ইন বিটুইন কিছু একটার মধ্যে। ধরলাম বস্তু আছে 20 সেন্টিমিটারে, তো ধরো তাহলে ইউর মান 20 সেন্টিমিটার। তুমি যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু 30 ধরা যাবে না। তুমি ধরতে পারো এটা 22-এ আছে, 21-এ আছে, 23-এ আছে, একটা কিছুতে আছে, আছে আছে। এখন তুমি অঙ্ক করো, তুমি দেখো এই যে এখানে 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস 1/u, তার মানে 1/15 মাইনাস 1/20। তো 15 আর 20-এর লসাগু কত হবে? 60 হবে। তো ধরো আমি যদি 60 চিন্তা করি 60, তাহলে 4 15 60, তার মানে এখানে 4 মাইনাস 3, তার মানে এটা কি দাঁড়াচ্ছে 1/60। তার মানে ভি এর মান হচ্ছে 60 সেন্টিমিটার। এখন তুমি আমাকে বলো, তুমি যখন দেখলা যে ভি এর মান 60 সেন্টিমিটার আসছে, তুমি তো নর্মাল ক্যালকুলেশন করছো, তোমার ভি এর মান কি আসছে? প্লাস। ভি এর মানটা ধনাত্মক আসছে, আসছে। তাহলে ভি এর মান ধনাত্মক আসা মানে বিম্ব কি? বিম্ব বাস্তব, রিয়েল ইমেজ, সৎ বিম্ব। তাই হয়েছে, সৎ বিম্ব হয়েছে। এখন তুমি হিসাব করবে বিবর্ধন কত, এম এর মান কত। তা তুমি যখন চিন্তা করলা যে এম এর মান হচ্ছে মাইনাস v/u, তো এখন এম এর মান এই যে ভি এর মান হচ্ছে 60, মান তো পজিটিভ আসছে। ইউর মান কত? এই যে ইউর মান হচ্ছে 20, তার মানে এই যে এম এর মান -3 আসলো, এটার মানে কি? এটার মানে কিছুই না, এটার মানে হইল বিম্ব 3 গুণ বড়। তার মানে এখন আমি যদি এই বিম্বের দৈর্ঘ্য মাপতে চাই, যেটা আমার কাছে প্রশ্ন করা হয়েছে, লেংথ অফ ইমেজ কত, এখন আমি VU ব্যবহার করে, খেয়াল করে আমি এই জায়গাটার জন্য অপেক্ষা করতেছি, VU ব্যবহার করে যে আমি -3 পাইলাম, এই -3 মানে এটা 1-এর কম তা না, এটা কিন্তু সেই -3 ইজ লেস দেন 1 তা না, কিন্তু এই -3 মাথায় রেখো, এটা 3, তার মানে এটা বিম্ব 3 গুণ হয়েছে। এখন যেহেতু মাইনাস, মানে এই মাইনাসের ব্যাখ্যা হচ্ছে যে বিম্ব উল্টা। এই মাইনাস কিন্তু যে সংখ্যা রেখার -3 না, এই মাইনাসের ব্যাখ্যা হচ্ছে বিম্ব উল্টো। আর এই যে এই ভি এর মান যে প্লাস, এই প্লাসের ব্যাখ্যা হচ্ছে বিম্ব বাস্তব। এরপরে কি আর কোনো কিছু বোঝায় দেওয়ার বাকি? আর কি বোঝায় দেবো আমি, বলো? এখন তাহলে স্যার হিসাব করেন, তাহলে আমি লেংথ বাইর করব। এখন যে আমি Li/L0, এই সূত্রে L0 এর মান তো দেওয়া আছে, মানে অবজেক্টের মান দেওয়া আছে। তো এখন আমি যদি এই এম এর মান -3 বসাই আমি যদি এখন লেংথ অফ ইমেজ বের করতে যাই, লেংথ অফ অবজেক্টের মান 3 সেন্টিমিটার বসাই, তার মানে আমি কি এখন বলবো যে বিম্বের দৈর্ঘ্য 3 - 3 হিসাব করলে -9 সেন্টিমিটার? নো, এই মাইনাসের মানে মাইনাস না, এই মাইনাসের মানে উল্টা। তখন আমি এখানে একটা মডুলাস চিহ্ন দেই, এই যে মডুলাস, এই যে মডুলাস, इसका मतलब है
যে ভাই রে ভাই এটা -3 হোক আর যাই হোক, এটা অ্যাকচুয়ালি 3, এটা অ্যাকচুয়ালি 3, এবং এই অ্যাকচুয়ালি 3 মানে হচ্ছে li/3 সেন্টিমিটার, তার মানে li মানে হচ্ছে 9 সেন্টিমিটার। বাস, কাজ শেষ। মানে বিম্ব 9 সেন্টিমিটার। I have no options, I have no functions with this minus unless I know the value of minus or the meaning of minus is this is inverted image, inverted, উল্টা। এই মাইনাসের মানে মাইনাস না, এই হচ্ছে মডুলাস নিয়ে কথাবার্তা। বলো তাইলে এর পরেও তোমাদের টেস্ট পেপারের আর কি আছে, যে পুরা টেস্ট পেপারের যদি 100 সৃজনশীলের দিকে তাকাও, সমতল দর্পণে, হ্যাঁ বলতে পারো যে স্যার কিছু কিছু চিত্র দেখি এমনভাবে দিছে চিত্র, যে চিত্রের আমি কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, চিত্রের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে জটিলভাবে প্রেজেন্টেশন দেয় বিভিন্ন সহায়ক বইয়ে, এটা একটু কষ্টদায়ক, কিন্তু আমার মনে হয় না যে এই চ্যাপ্টারে হ্যাঁ আছে, কঠিন জিনিস আছে, সেটা পরে, বাট এই যে সামনের পরীক্ষার জন্য এর চাইতে তো আর কিছু বোঝানোর বেশি বাকি নাই। বলো, এগুলা সবই সোজা, সবই সোজা। আজকে কী বার? আজকে সোমবার না, বুধবার কিন্তু আমি তোমাদেরকে অসীম ধারা পড়াবো, অসীম ধারা বুধবার দিন, এবং শুক্রবারে, আগামী শুক্রবারে ইনশাল্লাহ পাবলিক লাইভ ক্লাসে আমি রাসায়নিক বন্ধনটা পড়াবো। সুতরাং নেক্সট শিডিউল হচ্ছে বুধবার দিন আমরা পড়ব অসীম ধারা, শুক্রবার দিন পড়ব রাসায়নিক বন্ধন, তারপরে পড়ব জীবের বংশগতি ও বিবর্তন শনিবার, তারপরে আমি কিছু হায়ার ম্যাথের ক্লাস তোমাদেরকে দিব। এবং আমার বিশ্বাস আমি ফিজিক্স তোমাদেরকে এই 5টা চ্যাপ্টার যা পড়াইছি, তোমরা যদি আমার টিউটোরিয়ালগুলো দেখো তাহলে এসএসসি 2021-এর জন্য আর প্রবলেম থাকার কথা না ইনশাল্লাহ। বলে স্যার এক এক চ্যাপ্টারে তো 150 করে সিকিউ থাকতে পারে, আছে, তাহলে তো স্যার 5 চ্যাপ্টারে 750টা সিকিউ, আমার পক্ষে তো 750টা সিকিউ সলভ করে দেওয়া পসিবল না, এটা উচিত হবে না। 750টা তুমি সলভ করতে পারবা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে এই যে আমি 1 ঘন্টা 10 মিনিট ধরে কি বোঝানোর চেষ্টা করলাম, যে উত্তল দর্পণে কেমন হইতে পারে, সমতল দর্পণে কি হইতে পারে, অবতল দর্পণে কি হইতে পারে, এম এর মান কখন হবে প্লাস মাইনাস, সেটা দিয়ে আমি কি করতে পারি। এখন অঙ্ক যদি ঘুরায় আসে যে একটা বস্তুকে এমন একটা আয়নার সামনে রাখা হলো যে 2 গুণ বিম্ব তৈরি হয়েছে, বস্তু কোথায়, বিম্ব কোথায়, তো এম এর মান 3 দেওয়া, তো তুমি m = -v/u, তখন এখান থেকে আসবা m = -v/u ধরবা, অথবা m = li/l0 ধরবা, বস্তুর দৈর্ঘ্য দেয়া থাকবে, তো সেই অনুপাতে আমরা অঙ্ক করব, নিশ্চিতভাবে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন যদি মনে করো m দেওয়া থাকে, ধরো এই কোয়েশ্চেনটার মধ্যে যদি কোনো জায়গায় দেওয়া আছে যে স্যার যে বস্তু বিম্বের চাইতে 3 গুণ বড়, তার মানে কি m এর মান কত, m এর মান হচ্ছে 3, m এর মান 3, তাহলে 3 = -v/u, তখন আমি কি লিখব, তখন আমি লিখব যে -u দিয়ে যদি এটারে গুণ করি তাহলে -3u = v, তখন v এর মান -3u হবে, এবং এই v এর মানটা আমি এখন এখানে বসাবো, তখন আমি f এর মান পাবো, অথবা f এর মান দেওয়া থাকবে, যেভাবেই হোক যদি m এর মান কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে m এর মানকে ব্যবহার করে v অথবা ইউর সম্পর্ক বাইর করতে হবে, সেই v অথবা ইউর মানকে এইখানে বসায় দিতে হবে, এইখানে বসাইলে আমি পরে আরেকটা আমার সমীকরণ পাবো বা একটা ক্লু পাবো, যে ক্লু দিয়ে আমি এটাকে অঙ্কটা করব। ঠিক আছে? জারিন খান তাসনিম, কনভেক্স মিরর রিলেটেডই তো দেখাইলাম শুরুতে, তুমি কোথায় ছিলা, কই ছিলা তোমরা? প্লিজ এমন করে বইলো না যে স্যার আপনি তো ইউর হোম প্যারাগ্রাফ পড়াইলেন কিন্তু পরীক্ষায় তো মাই হোম আসছে, আমি লিখতেই পারি নাই, স্যার কি পড়াইলেন কমন পড়ে নাই, এরকম বইলো না কিন্তু, তাহলে কষ্ট হয়ে যাবে আমার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এখন কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা পরীক্ষা দাও, শান্তিমতো পরীক্ষা দাও, ঠিক আছে? আগামী বুধবার দিন অসীম ধারা পড়াবো হায়ার ম্যাথের। আল্লাহ হাফেজ।